বিসমিল্লাহির রহমানির রহিম। আবু আব্বাস কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা করোনা ক্লাস নিচ্ছি এই কারণে নিচ্ছি, সারা দেশে সারা বিশ্বে মানুষ করোনা আক্রান্ত, এই জন্যই আমরা অনলাইন ক্লাস নিতে বাধ্য হচ্ছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি পড়াবো সেই বিষয়টির নাম হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আমি আজকে তোমাদেরকে যে অধ্যায়টি পড়াবো অধ্যায় নং 1 এবং অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। আমি প্রথমে ব্যবসায় কি তা আলোচনা করব। ইংরেজি বিজনেস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বেইং বিজি ইন এনি ওয়ার্ক, অর্থাৎ যে কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু আধুনিক কালে যে কোনো কাজে ব্যস্ত থাকাকে ব্যবসায় বলা যায় না। ব্যবসায় করতে হলে অবশ্যই মুনাফা অর্জন করতে হবে। মুনাফাবিহীন কোনো কর্মকাণ্ডকে ব্যবসা বলা যায় না। ব্যবসার সংজ্ঞা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আবারও বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। মুনাফাবিহীন কোনো কর্মকাণ্ডকে ব্যবসা বলা যাবে না। আবার মুনাফা অর্জন করলেই তাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসায় অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হতে হবে, ব্যবসায় অবশ্যই বৈধ হতে হবে। ব্যবসা অবশ্যই পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং সংশ্লিষ্ট যে কাজগুলো আছে তার সাথে সংশ্লিষ্ট হতে হবে। আমি আবারও বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আসলে মানুষ ব্যবসায় করে তার জীবিকা নির্বাহের জন্য, আয় উপার্জন করার জন্য, আয় উপার্জন ব্যতীত বা উপার্জন ব্যতীত কোনো মানুষই তার জীবিকা নির্বাহ করতে পারে না। কাজেই জীবিকা নির্বাহের একটা বৈধ পন্থা হিসাবে সারা পৃথিবীর 80% মানুষ, শতকরা 80% মানুষ ব্যবসার সাথে জড়িত। হোক সেটা ক্ষুদ্র ব্যবসা, হোক সেটা মাঝারি ব্যবসা, হোক সেটা বৃহৎ ব্যবসা। কাজেই ব্যবসায় ব্যতীত মানুষের দৈনন্দিন জীবন বা জীবন অচল। ব্যবসা ব্যতীত মানুষ, সমাজ, পরিবার, রাষ্ট্র কোনোভাবে চলতে পারে না। আমরা এই পর্যায়ে আলোচনা করব ব্যবসায়ের আওতা বা পরিধি। ব্যবসায়ের আওতা বা পরিধি বা বিষয়বস্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আমরা ব্যবসায়ের আওতা বা পরিধিকে আমরা মূলত 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। আওতা, পরিধি বা বিষয়বস্তুকে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এক হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। বাণিজ্য হচ্ছে উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য বা সেবাকর্ম চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সমস্ত প্রতিবন্ধকতা দেখা দেয় তা দূরীকরণের নামই হচ্ছে বাণিজ্য। প্রত্যক্ষ সেবা, যে সেবা সরাসরি প্রদান করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। তাহলে আমরা আলোচনা করেছি ব্যবসায়ের ধারণা, এখন আলোচনা করছি ব্যবসায়ের আওতা বা পরিধি।
ব্যবসায়ের আওতা বা পরিধিকে আমরা আবারও বলছি 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প হচ্ছে উৎপাদনের সাথে জড়িত, বাণিজ্য হচ্ছে বন্টনের সাথে জড়িত, প্রত্যক্ষ সেবা হচ্ছে যে সেবা সরাসরি মানুষকে প্রদান করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আমরা এখন প্রথমে আলোচনা করব শিল্প। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে পণ্যদ্রব্য আহরণ করে মানুষের বিভিন্ন রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় তাকে বলা হয় শিল্প। শিল্প মূলত উৎপাদনের বাহন, শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। শিল্পকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এক, প্রজনন শিল্প। প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারের প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে প্রাণীর বংশ বিস্তার করা হয় তাকে বলা হয় প্রজনন শিল্প। যেমন হ্যাচারি, নার্সারি, হাঁস মুরগির খামার ইত্যাদি। এক, প্রজনন শিল্প। 2, নিষ্কাশন শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে সম্পদ আহরণ করা হয় তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। আবারও বলছি, নিষ্কাশন শিল্প যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ পানি এবং বায়ু হতে সম্পদ আহরণ করা হয় তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। যেমন খনিজ পদার্থ উত্তোলন, মৎস্য শিকার, এগুলো হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্গত। আমরা শিল্পের 1 নম্বর পয়েন্ট আলোচনা করেছি প্রজনন শিল্প, 2 হচ্ছে নিষ্কাশন শিল্প। 3, নির্মাণ শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট বা সেতু, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে বলা হয় নির্মাণ শিল্প। আবার বলছি, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, দালান কোঠা, কালভার্ট ইত্যাদি তৈরি করা বা নির্মাণ করা হয় তাকে বলা হয় নির্মাণ শিল্প। এক, আমরা আলোচনা করেছি প্রজনন শিল্প, 2 নিষ্কাশন শিল্প, 3 নির্মাণ শিল্প। 4 হচ্ছে প্রস্তুত শিল্প। শ্রম যন্ত্রের সাহায্যে শিল্পের কাঁচামাল বা আধা প্রস্তুত কাঁচামালকে যখন মানুষের ব্যবহার উপযোগী করার জন্য প্রস্তুত করা হয় তখন তাকে বলা হয় প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্প হচ্ছে বয়ন শিল্প, ইস্পাত শিল্প ইত্যাদি। আবারও বলছি, প্রস্তুত শিল্প যে প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি থেকে আহরিত কাঁচামাল বা অর্ধপ্রস্তুত কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য প্রস্তুত করা হয় তাকে বলা হয় প্রস্তুত শিল্প। বয়ন শিল্প, ইস্পাত শিল্প ইত্যাদি। এই শিল্পকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, সংযোগ শিল্প ইত্যাদি। আমরা আবারও বলছি, শিল্পের বিভিন্ন বিভাগ আলোচনা করছি। 1, প্রজনন শিল্প, 2 নিষ্কাশন শিল্প, 3 নির্মাণ শিল্প, 4 প্রস্তুত শিল্প, 5 সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প হচ্ছে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক করা হয় তাকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। আবার বলছি, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনকে সহজ এবং আরামদায়ক করে তোলা হয় তার সেই কাজে যারা নিয়োজিত থাকে তাকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, পর্যটন ইত্যাদি। আমরা আলোচনা করেছি শিল্প। আবারও বলতেছি, শিল্প হচ্ছে উৎপাদনের মাধ্যম, শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে পণ্য আহরণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় তাকে বলা হয় শিল্প। শিল্পকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। 1, প্রজনন শিল্প, 2 নিষ্কাশন শিল্প, 3 নির্মাণ শিল্প, 4 প্রস্তুত শিল্প, 5 সেবা পরিবেশক শিল্প। এরপরে আমরা আলোচনা করব বাণিজ্য।
মূলত আমরা আলোচনা করেছি শিল্প ব্যবসার আওতা বা পরিধিকে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আমরা শিল্প আলোচনা করেছি, এখন আলোচনা করব বাণিজ্য। বাণিজ্য হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য সেবাকর্ম চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সমস্ত প্রতিবন্ধকতা তৈরি হয়, এই সমস্ত প্রতিবন্ধকতা দূরীকরণের নামই হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের মাধ্যমে পণ্যের বন্টনগত প্রতিবন্ধকতা দূর হয়। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য সেবাকর্ম ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সমস্ত প্রতিবন্ধকতা দেখা দেয়, এই সমস্ত প্রতিবন্ধকতা দূরীকরণের নামই হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের মাধ্যমে পণ্যের বন্টনগত প্রতিবন্ধকতা দূর হয়। আসলে বাণিজ্য ব্যতীত পৃথিবীর কোনো পণ্যই, অনেক পণ্য আছে যেগুলি পৃথিবীর কোনো এক প্রান্তে উৎপাদিত হয়, অপর প্রান্তের মানুষ ব্যবহার করে। বাণিজ্য ব্যতীত কোনো এক অঞ্চলের পণ্য অপর অঞ্চলের মানুষ কোনো সময় তা ব্যবহার করতে পারে না। কাজেই বাণিজ্যের মাধ্যমে পণ্যের বন্টনগত প্রতিবন্ধকতা দূর হয়। সারা পৃথিবীতে মানুষের জীবনকে সহজ এবং বিভিন্ন পণ্যদ্রব্য প্রাপ্তির ক্ষেত্রে বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। বাণিজ্যকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। বাণিজ্যকে আমরা মূলত 2 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এক হচ্ছে বিনিময় এবং বিনিময় সহায়ক কার্যাবলী। আমরা বিনিময় কাকে বলে আলোচনা করব? বিনিময় হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কে বিনিময় বা ট্রেড বলে। পণ্য ক্রয় বিক্রয়কে বিনিময় বা ট্রেড বলে। বিনিময়কে আবার আমরা 2 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এক হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, 2 হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য যে বাণিজ্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতরেই সংগঠিত হয়, তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। আবার বলছি, যে বাণিজ্য দেশের ভিতরে সংগঠিত হয় তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যখন অন্য কোনো দেশের বাণিজ্য সংগঠিত হয় তখন তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। আবারও বলছি, 2 দেশের মধ্যে যখন বাণিজ্য সংগঠিত হয়, ব্যবসা সংগঠিত হয়, তখন তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। তাহলে বিনিময় বা ট্রেডকে আমরা 2 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 অভ্যন্তরীণ বাণিজ্য, 2 বৈদেশিক বাণিজ্য। আবার বলছি, অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে যে বাণিজ্য দেশের অভ্যন্তরে সংগঠিত হয়, দেশের ভিতরে সংগঠিত হয়, তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যখন অপর কোনো রাষ্ট্রের বাণিজ্য সংগঠিত হয় তখন তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। আমরা ট্রেড বা বিনিময়কে আমরা 2 ভাগে ভাগ করে আলোচনা করছি। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা আবারও 2 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে পাইকারি ব্যবসা, আরেকটা হচ্ছে খুচরা ব্যবসা। একটা হচ্ছে পাইকারি ব্যবসা, আরেকটা হচ্ছে খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা হচ্ছে উৎপাদনকারীর নিকট থেকে বেশি বেশি পণ্য ক্রয় করে, অনেক পরিমাণ পণ্য ক্রয় করে খুচরা বিক্রেতার নিকট লট আকারে বিক্রয় করাকে বলা হয় পাইকারি ব্যবসা। অর্থাৎ উৎপাদনকারীর নিকট থেকে বেশি বেশি পণ্য ক্রয় করে খুচরা বিক্রেতার নিকট লট আকারে বা অল্প অল্প আকারে বিক্রয় করাকে বলা হয় পাইকারি ব্যবসা। পাইকাররা মূলত আসলে পাইকারি ব্যবসাটা মূলত একটা মধ্যস্থ ব্যবসা। খুচরা ব্যবসা হচ্ছে পাইকারদের নিকট থেকে অল্প অল্প পরিমাণ বা লট আকারে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করাকে বলা হয় খুচরা ব্যবসা। সারা পৃথিবীতে যত ব্যবসায়ী আছে তার মধ্যে খুচরা ব্যবসায়ী হচ্ছে সবচেয়ে বেশি। আমরা একে ঘরে বসে, আমরা রাস্তার পাশে, আমরা দোকানের পাশে বা কলেজের পাশে অনেক সময় খুচরা ব্যবসায়ী দেখতে পাই। যেমন একজন আইসক্রিম বিক্রেতা, একজন কসমেটিকের হকার, একজন বাদাম বিক্রেতা, এরা হচ্ছে খুচরা ব্যবসায়ী। ট্রেড বা বাণিজ্যকে বিনিময়কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, 2 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 পাইকারি ব্যবসা, 2 হচ্ছে খুচরা ব্যবসা। এখন আমরা আলোচনা করব বৈদেশিক বাণিজ্য।
বৈদেশিক বাণিজ্য হচ্ছে এক দেশের সাথে অপর দেশের যখন বাণিজ্য সংগঠিত হয় তখন তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যকে আমরা আবারও 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 আমদানি, 2 রপ্তানি, 3 পুনঃরপ্তানি। বিদেশ থেকে পণ্য ক্রয় করাকে বলা হয় আমদানি। বিদেশ থেকে অথবা আমরা এভাবে বলতে পারি বিদেশ থেকে পণ্য আনাকে বলা হয় আমদানি। কোনো এক দেশ যখন অপর কোনো দেশ থেকে পণ্য ক্রয় করে তখন তাকে বলা হয় আমদানি। যেমন বাংলাদেশ ভারত থেকে কিছু পণ্য ক্রয় করলো তাকে বলা হয় আমদানি। রপ্তানি, কোনো দেশ যখন অপর কোনো দেশের নিকট পণ্য বিক্রয় করে তখন তাকে বলা হয় রপ্তানি। যেমন বাংলাদেশ ভারতের নিকট কিছু পণ্য বিক্রয় করলো সেটাকে বলা হয় রপ্তানি। আবার বলছি, রপ্তানি হচ্ছে কোনো দেশে কোনো এক দেশ অপর কোনো দেশে পণ্য বিক্রয় করাকে বলা হয় রপ্তানি। এরপর হচ্ছে পুনঃরপ্তানি। পুনঃরপ্তানিকে হচ্ছে কোনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কোনো একটা দেশ থেকে পণ্য আমদানি করে অপর কোনো তৃতীয় দেশে বিক্রয় করাকে বলা হয় পুনঃরপ্তানি। আবার বলছি, কোনো একটি দেশ যখন অপর কোনো একটা দেশ থেকে পণ্য আমদানি করে পরিবর্তন করে কিংবা পরিবর্তন ছাড়াই তৃতীয় কোনো দেশের নিকট পণ্য বিক্রয় করাকে বলা হয় পুনঃরপ্তানি। তাহলে বৈদেশিক বাণিজ্যকে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করেছি। 1 আমদানি, 2 রপ্তানি, 3 পুনঃরপ্তানি। এখন আমরা আলোচনা করব বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলী হচ্ছে বিনিময় কার্যকে সহজতর করার জন্য আরো যে সমস্ত সাহায্য সহযোগিতার প্রয়োজন এগুলিকে বলা হয় বিনিময় সহায়ক কার্যাবলী। এগুলিকে বলা হয় বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলীগুলিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার। আবার বলছি, বিনিময় সহায়ক কার্যাবলীকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বিপণন, প্রসার বা বাজারজাতকরণ, প্রসার। ব্যাংক আসলে আমরা যদি বলি অর্থই অর্থের মূল, তবু অর্থ ব্যতীত কোনো ব্যবসা বাণিজ্য চলতে পারে না। এই অর্থ একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদে রাখতে পারে না, তার নিরাপত্তা রাখার জন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজন। এই কাজটি ব্যাংক করে থাকে। কিংবা কোনো ব্যবসায়ী তার নিজস্ব কোনো অর্থ থাকে না, সেই ঋণ নেওয়ার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে তার ব্যবসা পরিচালনা করতে পারে। এই জন্য আমরা বলতে পারি ব্যাংক ব্যবসায়ের অর্থগত প্রতিবন্ধকতা দূর করে। ব্যাংক ব্যবসায়ের অর্থগত প্রতিবন্ধকতা দূর করে। 2 হচ্ছে বীমা। যে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হলে নানা ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা দেখা দেয়। এই ঝুঁকি এবং অনিশ্চয়তা দূরীকরণের জন্যই বীমার প্রয়োজন, বা যে প্রতিষ্ঠানটি এই ঝুঁকি এবং অনিশ্চয়তা দূর করে তাকে বলা হয় বীমা। বীমা ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। বীমা ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। পরিবহন, আমরা পরিবহন হচ্ছে কোনো এক স্থান থেকে অপর কোনো স্থানে পণ্য প্রেরণ করা কিংবা আনা নেওয়াকে পরিবহন বলে। আসলে আমরা জানি পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো এক পণ্য উৎপাদিত হয়, পৃথিবীর অপর মাত্রের মানুষ তা ব্যবহার করে। এই পণ্যটি আপনা আপনি ভাবে বা নিজে হেঁটে গিয়ে অন্য জায়গায় পৌঁছে যায় না, তার জন্য পরিবহনের প্রয়োজন। পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহনের জন্যই এক স্থানের উৎপাদিত পণ্য অপর স্থানের মানুষ ব্যবহার করতে পারে। তারপর হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ হচ্ছে আমরা জানি পৃথিবী সকল স্থানে কোনো একটি পণ্য বছরের কোনো একটা মৌসুমে উৎপাদিত হয়, কিন্তু ক্রেতাগণ বা মানুষ সারা বছর তা ব্যবহার করে। তা সংরক্ষণ করে রাখার জন্য বা তা ধরে রাখার জন্য গুদামজাতকরণ, তা সংরক্ষণ করার প্রয়োজন। এই সংরক্ষণ করাকে বলা হয় গুদামজাতকরণ। আসলে গুদামজাতকরণ করতে না পারলে এই পণ্যগুলোকে সহজে ধরে রাখা সম্ভব নয় বা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কালগত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কালগত উপযোগ সৃষ্টি হয়। আমরা আলোচনা করলাম বিনিময় সহায়ক কার্যাবলীকে। 1 হলো ব্যাংক, 2 বীমা, 3 পরিবহন, 4 গুদামজাতকরণ, 5 হচ্ছে বাজারজাতকরণ প্রসার। বাজারজাতকরণ প্রসার হচ্ছে পণ্য সম্পর্কে
মানুষকে জ্ঞান দান করাকে বলা হয় বাজারজাতকরণ প্রসার। অর্থাৎ একটি পণ্যকে মানুষের কাছে উপস্থাপন করে বিক্রয় বৃদ্ধির যে কৌশল, এই বিক্রয় বৃদ্ধির কৌশলকে বলা হয় বাজারজাতকরণ প্রসার। আসলে বাজারজাতকরণ প্রসারের মাধ্যমেই আমরা বিজ্ঞাপন, প্রচার ইত্যাদি জানতে পারি। এতে মানুষের পণ্য সম্পর্কে ধারণার সৃষ্টি হয়, পণ্য কিভাবে ব্যবহার করতে হয়, পণ্যের গুণাগুণ কি, এই সম্পর্কে মানুষ জানতে পারে। কাজেই বাজারজাতকরণ বাজারজাতকরণ প্রসার ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। আবার বলছি, বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় কার্যকে সহজতর করার জন্য যে সমস্ত কার্যাবলী সম্পাদন করতে হয় তাকে বলা হয় বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলীকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 ব্যাংক, 2 বীমা, 3 পরিবহন, 4 গুদামজাতকরণ, 5 বাজারজাতকরণ বা বিপণন প্রসার। এখন আমরা আলোচনা করব প্রত্যক্ষ সেবা। আমরা প্রথমেই বলেছি ব্যবসায়কে আমরা মূলত ব্যবসায়ের আওতা বা পরিধি বা বিষয়বস্তুকে আমরা মূলত 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখন আমরা আলোচনা করব প্রত্যক্ষ সেবা। যে সেবা সরাসরি কিংবা তাৎক্ষণিক মানুষকে প্রদান করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যে সেবা মানুষকে সরাসরি বা তাৎক্ষণিক প্রদান করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা, যার মাধ্যমে জনগণ বা গ্রাহক উপকৃত হয়। যেমন ডাক্তারি পেশা, ইঞ্জিনিয়ারিং পেশা, আইনজীবী পেশা ইত্যাদি। আমরা আবার বলছি, প্রত্যক্ষ সেবা যে পেশা সরাসরি মানুষের সাথে সম্পৃক্ত, সরাসরি প্রদান করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। এই প্রত্যক্ষ সেবার মাধ্যমে মানুষ তাৎক্ষণিকভাবে উপকৃত হয় কিংবা লাভবান হয়। আমরা আজকে যে বিষয় বা টপিকসটুকু আলোচনা করেছি প্রথমে আমরা আলোচনা করছি ব্যবসায় কি বা ব্যবসায়ের সংজ্ঞা। আমরা দ্বিতীয় যে টপিকসটুকু আলোচনা করেছি তা হচ্ছে ব্যবসায়ের আওতা, পরিধি বা বিষয়বস্তু। আমরা আবারও একটু ছাত্রছাত্রীদের জানার জন্য, মনে রাখার স্বার্থে আবারও বলছি, ব্যবসায়ের আওতা বা পরিধি বা বিষয়বস্তুকে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এবং শিল্পকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। আমরা এরপরে আমরা আলোচনা করেছি বাণিজ্যকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময়কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। বিনিময় সহায়ক কার্যাবলীকে আমরা 5 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: 1 ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার। এবং সর্বশেষ আমরা যে ভাগটি আলোচনা করেছি তা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই ক্লাসের ইতি টানছি। আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সচেতন